নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমি একটু অভিমানাহত হয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, আজকে এটা করার ইচ্ছা ছিল না, কিন্তু অভিমানত হয়ে এই ভিডিও। যখন স্কুলে বলো বা প্রাইভেটে বলো, খুব নিখুঁতভাবে কোনো জিনিস শেখাতে যাচ্ছি, অনেকে বলে উঠছে, স্যার এটা শিখে কি হবে, এটা পরীক্ষায় আসবে, এটা কাজে লাগবে, এটা আমাদের জীবনের কোন কাজে লাগে। কিংবা আমি ইউটিউব ভিডিও যখন পোস্ট করি বিভিন্ন বিষয়, অনেকে জানতে এটা জীবনের কোন কাজে লাগে, বাস্তব জীবনে কি লাগে। দেখো, তাদের একটা কথা বলি, স্বামী বিবেকানন্দ একটা কথা স্মরণ করাই। উনি একটা অসাধারণ কথা বলেছিলেন যে সফলতার পিছনে কেউ ছুটো না, জ্ঞানের পিছনে ছোট। যেদিন জ্ঞান সঞ্চয় হয়ে যাবে, সফলতা সেদিন তোমার পায়ে এসে লুটোপুটি খাবে। আমি আমাকে যে অনেক সময় বলি, দেখো, যে একটু আধটু শিখেছিলাম বলেই কিন্তু আজ এখানটায়। ওই একটু ভালো করে যদি না শিখতাম, আজ এখানটায় নয়। তো এই ভালো শেখাটা আমাকে কি লাভ দিল? আমাকে একটা চাকরি এনে দিল। তার পরিবর্তে আমি একটা জায়গায় আছি, তার পরিবর্তে একটা পারিশ্রমিক পাচ্ছি। এটাই ভালো করে শেখার হচ্ছে ফল। ভালো করে শিখলে তো ক্ষতি নেই, বা নিজের কাছে একটা ভালো লাগা, যে আমি বিষয়টা জানি, কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো, ভাই বোন বন্ধু বান্ধব ইত্যাদি, এই ভালো লাগাটা। বা বাংলা ভাষাভাষী হিসেবে যদি আমি নিখুঁতভাবে বাংলা ভাষাটা জানি, এটা আমার একটা কি আত্মতৃপ্তি, আত্মগর্ব হওয়া উচিত। এই কারণেই, সেই কারণে দেখো বন্ধু, আজ ভেবেছি যে বিভিন্ন বর্ণ সম্পর্কে কিছুদিন ধরে অনেক ভিডিও করছি, দেখবা যে আদর্শ লিপি বা বর্ণ পরিচয়, বিভিন্ন বর্ণ সম্পর্কে, স্বরবর্ণ ব্যঞ্জন, বিভিন্ন জিনিস সম্পর্কে ব্যাখ্যা। আজকে তারই একটা কিন্তু চূড়ান্ত নমুনা বলতে পারো আমি হাজির করেছি। যে একটা ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জিনিসকে কিন্তু কি বলা হয়, সেটা কিন্তু আমি দেখানোর কিন্তু চেষ্টাটা কিন্তু আমি করব। বোঝা গেল বন্ধু? দেখো, আমার হাতের লেখা একদম ভালো নয়, তবু আমি চেষ্টা করেছি একটু ধরে লেখে ব্যাপারটাকে বোঝানোর জন্য, যে গোটা বিষয়টাকে আমি বোঝাতে পারছি কিনা। একটা বর্ণ নিয়েছি, একটা বর্ণ নিয়ে সেটা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। আমরা একটা বর্ণ যখন লিখি, তখন তার মধ্যে কত অজস্র জিনিস থাকে, এবং তার প্রত্যেকটার এক একটা নাম থাকে। এখানে শুধু একটা বর্ণের অংশের নাম লিখি নেই, টোটাল যে লিখার যে প্রসেস, সেই লিখার প্রসেসের মধ্যে বিভিন্ন অংশের এক একটা কিন্তু নাম থাকে। সেই নামগুলো কিন্তু তোমাদের ভেঙে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কোনো কাজে লাগবে না বাস্তব জীবনে, খায় না, মাথায় মাখে না, একে নিয়ে জানি না, কিন্তু জানলে পরে একটু ভালো লাগবে, এটা হচ্ছে বিষয়। তাই আমার মতন করে আমি কিন্তু তাকে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, আমি খাতায় লিখেছি, তোমাদের ধরে দেখানোর চেষ্টা করছি, জানি না ঠিকঠাক ভাবে কতটা দেখতে পারছো বা বুঝতে পারছো। দেখো, আমি মোটামুটি দেখাই, যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা যখন একটা বর্ণ লিখি খাতায়, দেখো প্রথমে উপরে একটা দাগ টানতে হয়। এই যে উপরের যে একটা দাগ, দেখো আমি একটা দাগ টেনেছি, সর্বোচ্চ উপরে যে দাগটা। আবার দেখো সর্বনিম্ন একটা দাগ আছে, একটু খেয়াল করো। 1 2 3 4 5, আমি এখানে পাঁচটা কিন্তু সমান্তরাল দাগ টেনেছি। দেখো 1 2 3 4 5, পাঁচটা কিন্তু সমান্তরাল দাগ কিন্তু টেনেছি। এই যে সর্বোচ্চ উপরে যে দাগটা টানা আছে, এই দাগটার নাম হচ্ছে কিন্তু শিরোরেখা। এই দাগটার সর্বোচ্চ উপরে যে দাগটা, এই দাগটার নাম কি বললাম? এই দাগটার নাম কিন্তু হচ্ছে শিরোরেখা। দেখো, শিরো মানে হচ্ছে মাথা, শিরো ছয় শির বিসর্গ, শিরো যুক্ত রেখা। রেখা মানে এই দাগ বা কষি, আর শিরো মানে মাথায়, অর্থাৎ সর্বোচ্চ মাথায় যে দাগটা থাকবে তাকে আমরা বলবো কিন্তু শিরোরেখা। বুঝে গেল বন্ধু? তারপরে দেখো, এই যে এখানটায় আরেকটা কিন্তু দাগ টেনেছি, এই দাগটার নাম রেখেছি মাত্রা রেখা। কি নাম রেখেছি? মাত্রা রেখা। কেন মাত্রা রেখা? কেন শিরোরেখা ব্যাখ্যা করলাম, কেন মাত্রা রেখা? দেখো, আমরা যখন কোন একটা মাত্রাযুক্ত বর্ণ লিখি, মাত্রাযুক্ত বর্ণ লিখতে হয়, তখন এই দেখো, এই যে যে মাত্রাটা এখানটায় টানা হয়, এখানটায় মাত্রাটা টানা হচ্ছে বলে এই দাগটাকে ভিত্তি করে মাত্রাটা টানা হয়, উপরের দাগটাকে ভিত্তি করে মাত্রাটা টানা হয় বলে তার নাম মাত্রা রেখা। নিশ্চয়ই এই উপরের সর্বোচ্চ দাগটাকে ভিত্তি করে মাত্রা টানা হয় না। বোঝা গেল বন্ধু? যেহেতু উপরের এই দাগটাকে ভিত্তি করে টানা হচ্ছে, তাই এর নাম হচ্ছে মাত্রা রেখা। ক্লিয়ার? এইবার দেখো, এই যে মাত্রা রেখা হলো, তাহলে এই যে যে অংশটা, যে মাত্রা রেখা, মাত্রা রেখাতে যেটা টানা হবে সেটাকে কি বলা হবে বলতো? মাত্রা। আমরা জানি যে কোনো বর্ণের মাথায় যে দাগটা থাকে তাকে বলা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রা রেখাকে অবলম্বন করে যেটা টানা হবে সেটা হচ্ছে মাত্রা। তাই বর্ণের এই যে মোটা যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে মাত্রা। আর টোটাল এখান থেকে শেষ পর্যন্ত উপরে যে দাগটা, তাকে বলা হচ্ছে কিন্তু মাত্রা রেখা। মাত্রাকে অবলম্বন করে এই রেখাটা টানা হয় বলে এর নাম মাত্রা রেখা। সর্বোচ্চ উপরে এই রেখাটা থাকে বলে শিরে, মাথায় থাকে বলে এর নাম কিন্তু শিরোরেখা। তাহলে এটা কি? দেখো, এই যে যে দাগটা যেটা স্পর্শ করে আছে, বর্ণটাকে যেটা স্পর্শ করে আছে, মাথার অংশটাকে এই স্পর্শ করে এই রেখাটাকে আমি কিন্তু বলছি মধ্যরেখা। কি বলছি? মধ্যরেখা। কেন মধ্যরেখা? মাঝখানে থাকে বলে। কার মাঝখানে? যতগুলো আমি এই রেখা টেনেছি তার মাঝখানে। দেখো, এই উপরে একটা রেখা, এই একটা রেখা, দুটো রেখা। ক্লিয়ার?
তাহলে নিচে এই একটা রেখা, এই একটা রেখা, দুটো রেখা ক্লিয়ার। তাহলে এই উপরের দুটো নিচের দুটো এর মাঝে এই রেখাটা আছে বলে একে আমি কিন্তু বলছি মধ্য রেখা। মাঝে থাকার জন্য একে বলছি কিন্তু মধ্য রেখা। ক্লিয়ার বন্ধু? এবার দেখো এই যে একটা অংশ, এই যে মোটা করে যে অংশটা, দেখো মোটা করে যে দাগটা, একটু খেয়াল করো দাগটা এখানটা এরকম ভেঙেছে, এখান থেকে নিয়ে এটা এরকম ভেঙেছে। অর্থাৎ ব্যাপারটা কেমন সৃষ্টি হয়েছে, এই যে অংশটা এটাকে বলেছে চূড়া, এই অংশটাকে কি বলেছে চূড়া। অর্থাৎ এই যে খাঁজ কাটা যে অংশটা, ধরো আমি এখান থেকে ব্যাক করে এরকম করলাম, এখান থেকে টানলাম, এই দাগটাকে নিয়ে এই যে খাঁজ কেটে যাচ্ছে, অর্থাৎ উপর থেকে যে নিচের দিকে নেমে এখানটা এসে মিশছে, এই অংশটাকে কিন্তু আমার বলাচ্ছে কিন্তু চূড়ার কিন্তু অংশ। বোঝা গেল বন্ধু? এইখানটা সেই এই জায়গাটাকে বলাচ্ছে কিন্তু চূড়া। ঠিক আছে? অর্থাৎ মাত্রার শেষ, অর্থাৎ মাত্রা যেখানে আমি শেষ করছি, মাত্রাটা এখানটা শেষ, মাত্রা রেখাটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, কিন্তু বর্ণের মাত্রাটা শুধু বর্ণকে জুড়ে থাকবে। তো তাই বর্ণের মাত্রাটার যে শেষ কোণার যে অংশটা, কোণ কাটা যে অংশটা, তাকে বলাচ্ছে চূড়া। বোঝা গেল বন্ধু? দেখো বন্ধু, এখানে আমি আ নামক বর্ণটা থেকে বোঝানোর চেষ্টা করছি, আ নামক বর্ণটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কি দেখো, এই যে আ নামক বর্ণটা, এই যে দেখো আ নামক বর্ণটা লিখেছি, দেখো এই যে অংশটা, এই যে গোল পড়া অংশটা, একে আমি বলছি চঞ্চু। চঞ্চু মানে ঠোঁট বা মুখ বলতে পারো। চঞ্চু মানে ঠোঁট বা মুখ, মুখের যে অংশটা। সাধারণত কি যে হাঁসের চঞ্চু থাকে, ঠোঁট থাকে, পাখিদের চঞ্চু থাকে, ঠোঁট থাকে। অর্থাৎ এই অংশটা দেখো ঠোঁট নয়, ঠোঁটের মতন নয়, টোটাল অটা এখান থেকে স্টার্টিং হচ্ছে না, এই যে এইভাবে গোলটা পূর্ণ করে এইভাবে আসছে, তাহলে অ বা আ এইভাবে আমাকে লিখতে হচ্ছে। তো এই অংশটাকে বলা হচ্ছে চঞ্চু। অর্থাৎ মুখের যে অংশটা, যে কোনো অ এর মুখের অংশ বলো, রস্য এর মুখের অংশ বলো, আ এর মুখের অংশ, এই মুখের যে গোল পড়া অংশটা, একে বলা হচ্ছে কিন্তু চঞ্চু বা ঠোঁট। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো, তাহলে এই যে টোটালটা, এই যে আমি চঞ্চু দিয়ে টানা হয়ে গেল। তারপরে এই যে অটা দেখো, এই যে দণ্ডটার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে ত, এটা তো তয়ের মতন। তারপরে এইখান থেকে দাগ এনে এই যে দাগটা, অর্থাৎ অয়ের যে এই যে দাগটা, এই দাগটাকে নাম কি বলতো? এই দাগটা কাণ্ড। এই দাগটার নাম কি? কাণ্ড। কাণ্ড কার হয়? গাছের। গাছের যে মূল অংশটা, মূল যে বডিটা, গোল পাড়া যে গুড়িটা, তাকে বলা হচ্ছে কাণ্ড। তারপর ভিত্তি করে কিন্তু গাছটা দাঁড়িয়ে থাকে। দেখো এই যে অটা, এই অটা কিন্তু টোটাল এর জন্য, এরপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে। এই জন্য এই দাগটাকে আমরা কি বলছি? এই দাগটাকে বলছি আমরা কিন্তু কাণ্ড। গোল বা গুড়ি অংশটা, প্রধান অংশটা, শক্তিশালী অংশটা এটা। তারপর দেখো এই যে অ যদি আমি ধরি, অ ধরলে পরে এই দাগটা শেষ, আর আ ধরলে কিন্তু এখানটা এসে কিন্তু শেষ। তাহলে এই যে কাণ্ডর যে শেষ, এই যে শেষ, এই যে দাগটা, এই শেষ অংশ, অর্থাৎ যেখানে শেষ হয়ে যাচ্ছে, এই কাণ্ডটা যেখানে শেষ হচ্ছে, তাকে বলা হচ্ছে অন্তিক। অন্তিক, অন্তযুক্ত ইক, অন্তযুক্ত ইক, স্নিক, অন্ত, শেষ। অর্থাৎ শেষ হচ্ছে বলে এর নাম কিন্তু অন্তিক। অর্থাৎ এই যে শক্ত পাড়া যেখানে অটা ধরে আছে, সেটা কাণ্ড। কাণ্ডটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে কিন্তু অন্তিক। অর্থাৎ এই অংশটুকুকে আমরা বলবো কিন্তু অন্তিক। বোঝা গেল বন্ধু? তারপরে দেখো এই যে যখন এখানে শেষ করছি, দেখো এই যে একটা দাগ টেনেছি, এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টেনেছি, যার নাম দিয়েছি কিন্তু ভূমি রেখা। কি নাম দিয়েছি? ভূমি রেখা। অর্থাৎ ভূমিতে সর্বশেষের, অর্থাৎ বর্ণ লেখার জন্য সর্বশেষ যে ভূমিটা লাগছে, অর্থাৎ নিচের মাটির যে অংশ, ভূমির যে অংশটা আছে, এটা তো উপরের অংশ, তাই শিরোরেখা। এর নিচের অংশ দেখো যেটা আছে ভূমি রেখা। অর্থাৎ একটা বর্ণ লিখতে গেলে এই যে শেষ যে রেখাটায় টাচ করছে, তাকে বলা আছে ভূমি রেখা। ভূমি মাটিতে সাহিত্য হচ্ছে রেখা বলে। এবার তুমি ভাবছো বন্ধু, এই যে আরেকটা দাগ মানে স্যার কেন শেষের আরেকটা দাগ দিলেন? আরেকটা দাগ দেওয়ার কারণ আছে। দেখো এই যে আরেকটা দাগ এখান থেকে এই পর্যন্ত দিয়েছি, তার নাম রেখেছি পাদরেখা। তার নাম লিখেছি পাদরেখা। কেন এই পাদরেখার কেন দরকার? ভূমি রেখার পরে পাদরেখার এই কারণেই দরকার, কারণ বর্ণের নিচে যে কার যুক্ত হয়, বর্ণের নিচে যে কার, দেখো আমি যদি রস্যকার এখানে যোগ করি, আমি যদি দীর্ঘকার এখানে যোগ করি, আমি যদি রিকার এখানে যোগ করি, দেখো বর্ণের নিচে এগুলোকে যোগ করতে হয়, বর্ণের নিচে এগুলোকে যোগ করতে হয়। তাহলে বর্ণের নিচে যদি এগুলোকে যোগ করি, তাহলে তার নিচে তো একটা শেষ পর্যন্ত অংশ লাগবে। দেখো এই যে রস্যকার এখান থেকে শুরু হয়ে তাহলে এখানটা এসে শেষ হচ্ছে, দীর্ঘকার এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হচ্ছে, রিকার এখান থেকে শুরু হচ্ছে এখানে এসে শেষ হচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা কার নিচের যে অংশটা যেখানে গিয়ে লাগবে, অর্থাৎ প্রত্যেকটা কার যেখানে শেষে নিচের দিকে যোগ হচ্ছে, তার নিচের অংশটা যেখানে টাচ করবে, সেই দাগটাকে বলছে কিন্তু আমি পাদ রেখা, পাদচ্ছেদ। অর্থাৎ যেখানে শেষ, একটা বাক্য শেষ হয়ে গেলে তাকে কি পাদচ্ছেদ, পূর্ণচ্ছেদ, আমরা ছেদ বলি না, এই ছেদ। অর্থাৎ এই পর্যন্ত বর্ণটা শেষ হয়ে যাচ্ছিল, তাই এর নাম ভূমি রেখা।
আর বর্ণের সঙ্গে যেহেতু কারটা যুক্ত হচ্ছে তাহলে কারের একটা শেষ অংশ যাই তো, তাই কারের এই শেষ অংশটাকে বলা হচ্ছে কিন্তু পাদ রেখা। ক্লিয়ার? এবার দেখো বন্ধু, এখানটা অয়ের মাথায় আমি একটা জিনিস দিয়েছি, এটা অয়ের মাথায় তো থাকে না, এটা সাধারণত রস্য ই, রস্য উ, ক্লিয়ার, দীর্ঘ উ বা ট বা ঠ, এদের মাথায় এই জায়গাটা থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু চৈতন। দেখো এই সম্পর্কে, চৈতন সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও কিন্তু করেছি, জাস্ট বোঝানোর জন্য। এই যে কেন কেন এই জায়গাটা বোঝানোর জন্য চৈতনটাকে কেন রাখলাম, এই যে উপরের যে শিরোরেখা, উপরের যে শিরোরেখা আর এইখানটায় দেখো এই যে মাত্রা রেখা, ঠিক আছে, আর এটা মধ্যরেখা, তাই এই যে যে গ্যাপটুকু, এই গ্যাপটুকুতে কে থাকে, এই গ্যাপটুকে থাকে কিন্তু চৈতন। অর্থাৎ মাত্রা রেখার এই যে গ্যাপটুকু তাতে থাকে কিন্তু চৈতন অংশটা, চৈতনটাকে কিন্তু এর মধ্যে, অর্থাৎ মাত্রা রেখা থেকে শিরোরেখার মাঝখানে কিন্তু চৈতনটাকে লিখতে হয়। জানি চৈতন লেখো না কেন, এইখানটায় কিন্তু লিখতে হবে। বোঝা গেল? আবার আমি যদি এই যে দেখো অয়ের যে এই যে এটা লিখেছি আ হয়ে গেল, তাহলে এটাকে কি বলা হচ্ছে? কার। এটাকে কি বলা হচ্ছে? কার। এই যে আকার, এই যে আকার চৈতন, আমি যদি এখানে এটাকে দেই তাহলে এটাকে যদি টোটালটা ধরি তাহলে এটা আকার, এটা হচ্ছে চৈতন, তাহলে এর নাম হচ্ছে আকার চৈতন, তাহলে এই দিকে কিন্তু আমাকে লিখতে হচ্ছে। ঠিক তেমন এটা কি আমার, এটা কি তাহলে আমি কি কার হিসাবে এটা নিচের দিকে লিখলাম, এটা তো উপরের দিকে লিখছি, এটা তো উড়নিটা উপরের দিকে লিখছি, যাকে বলছি চৈতন বা নিশান বা শিখা বা উড়নি, যেটা বলো না কেন। আর নিচে কার যোগ হলো এটা, পাশে দেখো কার যুক্ত হয়েছে, তাহলে এখানটা লিখছি। ডান পাশে, বা পাশে কার যুক্ত হলে দেখো এই জায়গাটাকেই কিন্তু লিখতে হবে, বা পাশে কার যুক্ত হলে কিন্তু আমাকে এই জায়গাটাকেই লিখতে হচ্ছে, আমি কিন্তু উপরেও যাচ্ছি না আর নিচেও কিন্তু যাচ্ছি না। অর্থাৎ যেখানে কাণ্ডটা অবস্থান করছে সেই কাণ্ডের মাঝেই কিন্তু ডান পাশের কার লিখতে হচ্ছে বা পাশে কিন্তু কারটা লিখতে হচ্ছে। এই যে যে মূল যে রেখাটা কাণ্ডের তাকে আমরা বলছি অন্তিক রেখা। তাহলে টোটালটা সহজ ভাষায় বললে কি হবে, একটা বর্ণকে নিয়ে যদি দেখাই, উপরের সর্বোচ্চ যে দাগটা তাকে বলবো হচ্ছে শিরোরেখা, তার নিচে যে দাগটা অর্থাৎ বর্ণের মাত্রাটা যেখানে যোগ হবে, মাত্রাটা শুরু হবে, তাকে বলবো কিন্তু মাত্রা রেখা। আর বর্ণের অংশটুকু যেখানে মানে টাচ করছে প্রথমে মিডিলে, তাকে বলবো মধ্যরেখা, কারণ উপর নিচে দুটো রেখা আছে, উপরে দুটো রেখা আছে, মিডিলে আছে বলে এর নাম হচ্ছে মধ্যরেখা। ক্লিয়ার? এবার দেখো এই যে যে শিরোরেখা আর মাত্রা রেখা এর মাঝখানে যে গ্যাপটা, যেখানে চৈতনকে লিখতে হয়, উড়নিকে লিখতে হয়, তাকে চৈতন, চৈতনের জন্য এই গ্যাপটা। আর যে বর্ণের উপর যে বলি মাত্রা দাও বলি না, এই মাত্রা দিয়ে এই অংশটাকে বলা হচ্ছে কিন্তু আমরা মাত্রা। এই মাত্রা যে খাঁজ কাটা অংশটা নিচের দিকে নেমে যাচ্ছে তাকে বলা হচ্ছে চূড়া। অয়ের যে প্রধান যে ডাটিটা দাঁড়িয়ে আছে তাকে বলা হচ্ছে কিন্তু কাণ্ড বা ডাটি, একটা গাছের মূল অংশ। এই কাণ্ডের নিচের যে শেষ অংশটা তাকে বলা হচ্ছে অন্তিক, শেষে থাকে বলে। ঠিক আছে? বর্ণটা নিচে যেখানে শেষ হচ্ছে যে রেখা বরাবর তাকে বলা হচ্ছে ভূমিরেখা। বর্ণের নিচে যেখানে কারটা যোগ হচ্ছে, কারের শেষ অংশ যেখানে শেষ হচ্ছে তাকে বলা হচ্ছে কিন্তু পাদরেখা। দেখো বন্ধু, এই যে অ একটা বর্ণ, এই অ একটা বর্ণর মধ্যে কত অজস্র জিনিস লুকিয়ে রয়েছে, তার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু নাম রয়েছে, জানার বিষয় রয়েছে। এটা জানলে কি হবে আমার? কিছুই হবে না। না জানলে কি হবে? কিছুই হবে না। আরে বাবা, অনেক ক্ষতি হয়ে যাবে। জানলে তো কোনো সমস্যা নেই। আমাকে যদি একটা বাচ্চা এসে, আমার ছেলেটা যদি বলে বাবা এটা কি, আমি যদি না বলতে পারি, আমার খারাপ লাগবে না? আমি একটা বাংলা স্যার হিসেবে বলতে পারছি না, তাহলে আমার যদি জানা থাকে তখন তো বলতে পারবো বাবা এটা এই কি ওই, তাই না? বা আমার কোনো ছাত্রছাত্রী জিজ্ঞেস করলে স্যার এটা কি, আমার যদি জানা থাকে তখন বলতে পারবো তো এই কি ওই। না জানলে তখন কি বলতে হবে, যে জানি না, একটা লজ্জার ব্যাপার, বা আমি জেনে নেবো, বা এই যে ব্যাপারটা, ওই জায়গাটা যদি তৈরি না হয়, সেই জন্যই কিন্তু বিস্তারিত কিন্তু এই ব্যাখ্যাটা। দেখো বন্ধু, এই বিষয়টা সাধারণত বাজার চলতি কোনো বইতে পাওয়া যাবে না, কোথাও কিন্তু আমাদের এটা কিন্তু নেই। বোঝা গেল? এটা কি, এটা তোমাদের সুবিধার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তোমাদের সুবিধার জন্য একটা জায়গায় এনে অতি সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এরকম বন্ধু নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও, অবশ্যই বন্ধু আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু কমেন্ট করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। কারণ শিক্ষা যত দান করবে তত কিন্তু বেড়ে যাবে। তাই এটা তুমি শিখলে তার সঙ্গে বাকিদের শেখাও, গোটা বিষয়টা সবাই জানুক। কারণ বেশিরভাগ ভালো জিনিস যেন আমাদের কাছে অজানা রয়ে গেছে, আমরা জানি না ব্যাপারটা আসলে কি। সেই অজানা তথ্যগুলোই তোমাদের সামনে জানানোর জন্য কিন্তু আমার এই নিত্য নতুন প্রচেষ্টা। আশা করছি বন্ধু তোমাদের একটা নতুন ভিডিও উপহার দিতে পেরেছি, এর দ্বারা তোমাদের ভালো লাগবে, নিজেদের সমৃদ্ধ করতে পারবে। তোমরা যদি সমৃদ্ধ হও তাহলে আমার এই চেষ্টাটা কিন্তু সফল হবে। আগামী দিন ভিডিও যতক্ষণ না নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকবে, ততক্ষণ নয়, যতদিন বাঁচবে ততদিন সুস্থ সবলভাবে বাঁচো, এই কামনাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার বলি, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকেই ভালো থাকবে। নমস্কার বন্ধু।